এই মেঘেলা দিনে খেলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো তবু তোমার আমি না। যদি বলে ওই হাত করে শুধু সাজাও হায় হায় রে থেমে যায় ঘরে কবে পাবো তবু তোমার জানি কবে পাবো তবু তোমার আজ বাড়ি ঝরে ঝরে কাছে যাবে কবে পাবে তবু তুমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার পছন্দের ভাই বোনরা, কেমন আছেন আপনারা? সবাই কেমন আছি? এই সবাই একটু কমেন্ট করি তো কেমন আছি আমরা। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, অর্ণবস ক্লাসরুম পেজ থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সাথে সবাই একটু রেসপন্স করেন তো, সবাই একটু আমাকে জানান কেমন আছেন, ভালো আছেন? ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দেন তো, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। যারা আমাদের ক্লাস রেগুলার দেখেন, প্রতিনিয়ত দেখেন, তারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, তাফহিমা আক্তার, হ্যাঁ সাথী আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরো অনেকে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই একটু একটু ক্লাসটা শেয়ার করে দেই, শেয়ার করে দিয়ে তারপর ক্লাসে জয়েন করি। সবাই সবাই একসাথে একটু ক্লাসটা শেয়ার করব, একসাথে একটু ক্লাসটা শেয়ার করব। শেয়ার করার পরে ইনশাআল্লাহ আমরা একসাথে শুরু করতে চাই আমাদের প্রতিদিনকার যে প্রশ্ন সলভ ক্লাস। সেই প্রশ্ন সলভ ক্লাসে আজকেও আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই, গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চাই আজকের ক্লাসে। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি অনেকগুলো টপিক আপনি পড়ে ফেলতেছেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করি আমরা আমরা শুরু করি। শেয়ার ডান, আচ্ছা শেয়ার ডান বলেছেন, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছেন, আমাদের সাথে যারা যুক্ত থাকছেন, রেগুলার ক্লাস করেন। ওকে, আচ্ছা দেখেন আমরা তাহলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই, দেখেন আমাদের প্রশ্ন সলভ ক্লাস, আমাদের প্রশ্ন সলভ ক্লাস আমরা টপ 10 এমসিকিউ, আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা প্রতিনিয়ত টপ 10 এমসিকিউ আলোচনা করব, যেই এমসিকিউর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে 10টা টপিক পড়ায় দিবে ইনশাআল্লাহ। ওকে, এই তো মাশাআল্লাহ, চুমকি যুক্ত হয়েছে, আদর যুক্ত হয়েছে, ওদিকে রিয়াদ যুক্ত হয়েছেন, মাহিদ হাসান শাকিল যুক্ত হয়েছেন। রিয়াদ বলছেন যে রাজশাহী থেকে তিনি যুক্ত হয়েছেন, মাহিদ হাসান শাকিল বলছেন তিনি ঢাকার মিরপুর থেকে আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আজকে আলোচনা করতে চাই প্রথম যে প্রশ্ন, খেয়াল করেন প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? মোনালিসা চিত্রকর্মটি কে এঁকেছেন? মোনালিসা চিত্রকর্ম এঁকেছেন কে? খেয়াল করেন, তাহলে এটা আন্তর্জাতিক চিত্রশিল্পীর টপিক, মোনালিসা চিত্রকর্ম। চলেন তো আমরা একটু মোনালিসা নিয়ে আলোচনা করি, চলেন আমরা মোনালিসা নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, মোনালিসা, কেউ কি মোনালিসা নামে আমাদের সাথে যুক্ত আছেন?
মাইকেল মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো। আচ্ছা, কারা কারা মাইকেল অ্যাঞ্জেলোকে চেনেন বলেন তো? মাইকেল অ্যাঞ্জেলোকে চেনেন কারা কারা? আচ্ছা, মাইকেল, খেয়াল করেন, মাইকেল অ্যাঞ্জেলো হলো ইতালির একজন চিত্রশিল্পী। কোন দেশের? ইতালির একজন চিত্রশিল্পীর নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে তার বাড়ি কোথায়, সে কোন দেশের? কোন দেশ? যে দেশের, যে দেশের চিত্রশিল্পী, যে দেশের চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো, তার নাম হচ্ছে ইতালি। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো তিনি শুধু চিত্রকরই নয়, তিনি একই সাথে ভাস্কর এবং কবি। তাহলে যে চিত্রশিল্পী একই সাথে ভাস্কর এবং কবি, যে চিত্রশিল্পী একই সাথে ভাস্কর এবং কবি, তার নাম কি? তার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে লিখেন, একই সাথে কবি এবং ভাস্করকে, তিনি একই সাথে কবি, কবি এবং একজন ভাস্কর, মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত ভাস্কর্য আছে, তার নাম হলো মোজেস। তাহলে মোজেস ভাস্কর্য যে চিত্রশিল্পীর, তার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে মাইকেল অ্যাঞ্জেলোর একটা ভাস্কর্য হলো মোজেস, মোজেস, মোজেস ভাস্কর্য। আচ্ছা, এটা ছাড়াও মাইকেল অ্যাঞ্জেলো অনেকগুলো চিত্র এঁকেছেন, যেমন তিনি দা হলি ফ্যামিলি চিত্র এঁকেছেন। মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রগুলো কি কি? দা হলি, দা হলি ফ্যামিলি, দা হলি ফ্যামিলি, দা হলি ফ্যামিলি তিনি এঁকেছেন। তিনি এঁকেছেন দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড। কি এঁকেছেন? দ্য ম্যাডোনা, ম্যাডোনা, দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড। এছাড়াও তিনি, এছাড়াও তিনি সিস্টাইন চ্যাপলের ছাদের নকশা করেছেন। তাহলে কার ছাদের নকশা করেছেন? সিস্টাইন চ্যাপলের, চ্যাপলের ছাদের নকশা, ছাদের নকশা করেছেন এই মাইকেল অ্যাঞ্জেলো, যার বাড়ি কোথায়? যিনি ইতালির একজন চিত্রশিল্পী। ওকে, আচ্ছা, তাহলে এবার আসেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, আমরা লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে কথাবার্তা আলোচনা করার চেষ্টা করি। আমার ক্লাস যে শুরু থেকে শেষ পর্যন্ত নোট করবেন, সে চমৎকার করে অনেকগুলো টপিক ক্লিয়ার করে যেতে পারবেন। যেমন আজকের এই টপিকটা হলো নেওয়া হয়েছে আন্তর্জাতিক চিত্রশিল্পীগুলো থেকে, আন্তর্জাতিক চিত্রশিল্পী থেকে। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রকর? লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রকর? তিনি ইতালির একজন চিত্রশিল্পী। ইতালি, ইতালির চিত্রশিল্পী ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চি তিনি এই ম্যাডোনা চিত্র যেটা, তিনি এটা এঁকেছিলেন। কাকে কল্পনা করে এঁকেছিলেন? মাদোনা লিসা জেভারদিনি, মাদোনা লিসা জেভারদিনিকে কল্পনা করে তিনি এই চিত্রকর্মটা এঁকেছেন। কাকে কল্পনা করে? মাদোনা, মাদোনা লিসা, মাদোনা লিসা জেভারদিনি, দিনিকে কল্পনা করে, কল্পনা করে আঁকেন এই চিত্রকর্মটা। এই চিত্রটা তিনি মাদোনা লিসা জেভারদিনিকে কল্পনা করে এঁকেছেন। খেয়াল করেন, এই যে লিওনার্দো দা ভিঞ্চি এই ম্যাডোনা চিত্র, কি বলে এটাকে, এই মোনালিসা চিত্রকর্ম যে আঁকলেন, এটা তিনি পাইন কাঠের উপর আঁকলেন। পাইন কাঠে, পাইন কাঠের উপরে তিনি এটা এঁকেছেন। তার দীর্ঘ 15 বছরের অধিক সময় লেগেছিল এই চিত্রকর্মটা আঁকতে। দীর্ঘ 15 বছরের অধিক সময় লেগেছিল এই চিত্রকর্মটা তিনি আঁকতে। এটা খেয়াল করেন, এই মোনালিসা চিত্রকর্মটা এখন কোথায় আছে? এটা রয়েছে কোথায় জানেন? ফ্রান্সের প্যারিসে অবস্থিত লুভর মিউজিয়াম, সেই লুভর মিউজিয়ামে। তাহলে মোনালিসা চিত্রকর্ম এখন কোথায় আছে? এটা এখন সংরক্ষিত কোথায় আছে? লুভর মিউজিয়ামে, মিউজিয়াম। এই লুভর মিউজিয়াম কোথায় আছে? ফ্রান্সের প্যারিস, প্যারিস ফ্রান্সের লুভর মিউজিয়াম। লিওনার্দো দা ভিঞ্চি তার আরো অনেকগুলো চিত্র আছে, সেগুলো কি? দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ। খেয়াল করেন, এই লিওনার্দো দা ভিঞ্চির আরেকটা চিত্র হচ্ছে দা, এটা একটা মোরাল, বিখ্যাত মোরাল দেয়াল চিত্র, দ্য লাস্ট সাপার,
দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ নৈশ ভোজ, দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ, এটা একটা বিখ্যাত দেয়াল চিত্র বা মুরাল, বিখ্যাত দেয়াল চিত্র বা মুরাল, দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ। বুঝতে পেরেছেন? ওকে, দ্য লাস্ট সাপার শেষ নৈশ ভোজ, এটা হলো তার লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত দেয়াল চিত্র। ওকে, এবার আসেন 3 নম্বর প্রশ্ন, পাবলো পিকাসো। এই পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী বলতে পারবেন কেউ? পাবলো পিকাসো তিনি একজন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী। স্পেনের পাবলো পিকাসো স্পেনের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তাহলে এই যে পিকাসো, তার সাথে জড়িত যে দেশ স্পেন, এবং এই পাবলো পিকাসো তার একটা বিখ্যাত চিত্রকর্ম আছে, তার নাম হলো গুয়েরনিকা। আমি এই জায়গায় নীল কালি দিয়ে লিখছি গুয়েরনিকা। এই গুয়েরনিকা চিত্রকর্মে এঁকেছিলেন কে? পিকাসো, স্পেনের চিত্রশিল্পী। হিটলার এবং মুসোলিনির বাহিনী যখন স্পেনের গুয়েরনিকা শহর ধ্বংস করেন, হিটলার এবং মুসোলিনি যখন স্পেনের গুয়েরনিকা শহরটা ধ্বংস করেন, তখন এই পাবলো পিকাসো তিনি এই গুয়েরনিকা চিত্রকর্মটা এঁকেছিলেন। আচ্ছা, এরপরে আসেন ভিনসেন্ট ভ্যান গগ, খুবই বিখ্যাত, এই নামগুলো বললেও ভালো লাগে। ভিনসেন্ট ভ্যান গগ। আচ্ছা, পিকাসোর কিন্তু আরো চিত্রকর্ম আছে, এগুলো বলবো? আচ্ছা বলি। যেমন পিকাসোর চিত্রকর্ম হচ্ছে ওল্ড গিটারিস্ট, একটা চিত্রকর্মের নাম হচ্ছে ওল্ড গিটারিস্ট। ওল্ড গিটারিস্ট, ওল্ড গিটারিস্ট। তার আরেকটা চিত্রকর্মের নাম শুধু গিটার, ওল্ড গিটারিস্ট, গিটার। এগুলো হচ্ছে পিকাসোর চিত্রকর্ম, পাবলো পিকাসো। ওকে, আচ্ছা, এই পাবলো পিকাসোর সবচেয়ে দামে বিক্রিত একটা চিত্রকর্ম আছে, তার নাম কি জানেন? পাবলো পিকাসোর এ যাবৎকালে সবচেয়ে দামে বিক্রিত যে চিত্রকর্মটা, তার নাম হচ্ছে উইমেন অফ আলজিয়ার্স। লিখে রাখেন, উইমেন অফ আলজিয়ার্স, উইমেন অফ আলজিয়ার্স। এটা পাবলো পিকাসোর একটা চিত্র যেটা সবচেয়ে দামে বিক্রি হয়েছে। উইমেন অফ আলজিয়ার্স, লিখে রাখেন, উইমেন অফ আলজিয়ার্স। তাহলে গুয়েরনিকা, ওল্ড গিটারিস্ট, গিটার, উইমেন অফ আলজিয়ার্স, এই সবগুলো তার পাবলো পিকাসো, যিনি একজন স্পেনের চিত্রশিল্পী। এবার আসেন ভিনসেন্ট ভ্যান গগ, তিনি নেদারল্যান্ডের একজন চিত্রকর হলো ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগের একটা চিত্রকর্ম, বিখ্যাত চিত্রকর্ম, তার নাম হচ্ছে সানফ্লাওয়ার। এটা পরীক্ষায় আসে, প্রায়ই আসে, সানফ্লাওয়ার। আমি নিচের দিকে লিখি সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার। এটা হচ্ছে ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগের চিত্র সানফ্লাওয়ার। আচ্ছা, এছাড়াও আছে পটেটো ইটার্স, দ্য স্টেরি অ্যাট নাইট, পটেটো ইটার্স, স্টেরি অ্যাট নাইট, এটা হচ্ছে, এগুলো ভিনসেন্ট ভ্যান গগের। তাহলে কি কি বললাম দেখেন, ভিনসেন্ট ভ্যান গগ, পটেটো ইটার্স, স্টেরি অ্যাট নাইট, সানফ্লাওয়ার, নেদারল্যান্ডের চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের। ওদিকে পাবলো পিকাসো, গুয়েরনিকা, ওল্ড গিটারিস্ট, গিটার, উইমেন্স অফ আলজিয়ার্স, এগুলো পাবলো পিকাসো। মাইকেল অ্যাঞ্জেলো, দ্য হলি ফ্যামিলি, মোজেস ভাস্কর্য, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, সিস্টিন চ্যাপেলের ছাদের নকশা করেছেন এই মাইকেল অ্যাঞ্জেলো, ইতালির চিত্রকর। ওদিকে লিওনার্দো দা ভিঞ্চি, দ্য লাস্ট সাপার, শেষ নৈশ ভোজ, তারপরে হচ্ছে মোনালিসার চিত্রকর্ম, এগুলো লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম। আরো অনেক চিত্রশিল্পী আছেন। ওকে সবাই, আচ্ছা ক্লাসটা একটু সবাই শেয়ার করবেন, হ্যাঁ, আপনাদের শেয়ার করলে আমার ভালো লাগবে। আমার ক্লাসে আমি ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করি, এটা হয়তো এতদিনে অনেকেই বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? লিওনার্দো দা ভিঞ্চি। প্রশ্ন নম্বর 2, কোথায় এবং কোন সালে ওআইসি এর সূচনা হয়? ওআইসি, অ্যান্সার করেন তো ভাইয়া, অ্যান্সার করেন। ওআইসি এর সূচনা হয় কোথায় এবং কত সালে? ওআইসি, আপনাদের বলেছিলাম আগামী 6 মাসে, আগামী 6 থেকে 8 মাসে, মানে এই পুরো সিজনে আমি 600-এরও অধিক ক্লাস নেব। সেই 600-এর অধিক ক্লাসের কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি সেই অবস্থায় কিন্তু আছি। মুসলিম দেশগুলোর যে সহযোগিতা সংস্থা আছে তার নাম হলো ওআইসি। মনোযোগ দিয়ে শোনেন ঘটনা, এই ওআইসির প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা মনোযোগ দিয়ে শোনেন। দেখেন 1967 সালের দিকে আরব ইসরায়েলের যে তৃতীয় যুদ্ধ হয়, খেয়াল করেন, মনোযোগ দেন। কত সাল বললাম? 1967 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধে
ইসরায়েল বিজয়ী হয়েছে। তো বিজয়ী যখন হলো তখন সে কি করে, আরব ভূখণ্ড দখল করে নেয়। কত সাল? 1967 সালের ঘটনা বলছি। এরপরে 1969 সালের 21 আগস্ট, আবার বলি কত সাল, 1969 সালের 21 আগস্ট মুসলমানদের প্রথম যে কিবলা, সেই প্রথম কিবলা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা আছে, সেই মসজিদে আগুন ধরায় দিছে। তাহলে 1967 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে, আরব ভূখণ্ড দখল করেছে। 1969 সালের 21 আগস্টে এসে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আগুন লাগায় দিয়েছে। তো এর প্রতিক্রিয়া হিসেবে তখন 1969 সালের 22 থেকে 25 সেপ্টেম্বর এই মরক্কোর রাজধানী রাবাত, সেই রাবাতে, মরক্কো এই যে কিছুদিন আগে খেলা হলো মরক্কো, সে মরক্কোর রাজধানী রাবাতে মুসলিম দেশগুলার যে রাষ্ট্রপ্রধান আছে, সে রাষ্ট্রপ্রধানগুলোকে নিয়ে একটা সম্মেলন হয়। তখন সেই সম্মেলনে এই মুসলিম উম্মার জনস্বার্থে, মুসলিম দেশগুলোর জনস্বার্থে একটা সংস্থা গঠনের প্রস্তাব করা হয়, যেটা হচ্ছে ইসলামী সহযোগিতার সম্মেলন যেটা হয়েছে। পরবর্তীতে মনোযোগ দেন, পরবর্তীতে আমরা দেখি এই ওআইসিটা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলোর একটা রাজনৈতিক জোট, মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বুঝতে পারছেন কেন এই ওআইসিটা প্রতিষ্ঠা হয়েছিল? তাহলে ওআইসি আসেন, ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলার রাজনৈতিক সংগঠন, মুসলিম দেশগুলোর রাজনৈতিক সংগঠন, মুসলিম দেশগুলোর রাজনৈতিক সংগঠন। আচ্ছা, তাহলে আমার আর পূর্ণরূপ লিখছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তাহলে এই ওআইসির উদ্যোক্তা দেশ কে ছিল জানেন? মিশর। ওআইসির উদ্যোক্তা দেশ মিশর। আচ্ছা, খেয়াল করেন ওআইসির সদর দপ্তর কোথায় আছে? সৌদি আরবের জেদ্দা। ওআইসির সদর দপ্তর কোথায়? জেদ্দার, সৌদি আরব। হেডকোয়ার্টার HQ লিখছে, সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। খেয়াল করেন, দেখেন এই যে ওআইসি, মনোযোগ দেন, ওআইসির সদস্য সংখ্যা হচ্ছে 57টা। সর্বশেষ যে সদস্য দেশ তার নাম হলো আইভরি কোস্ট, কিন্তু যখন সে প্রতিষ্ঠা হয়েছে তখন তার সদস্য ছিল কিন্তু 25টা। তাহলে ওআইসির বর্তমান সদস্য দেশ হচ্ছে 57টা, সর্বশেষ হচ্ছে আইভরি কোস্ট। তাহলে সদস্য দেশ কয়টি? 57টি, এবং সর্বশেষ হচ্ছে আইভরি কোস্ট। আচ্ছা, এবার মনোযোগ দেন, খেয়াল করেন মুসলিম দেশ না, তাও ওআইসির সদস্য এরকম দেশ আছে 8টা। খেয়াল করেন, তাহলে মুসলিম দেশ না কিন্তু ওআইসির সদস্য, এরকম দেশ কয়টা আছে? 8টা। মুসলিম দেশ না হয়েও ওআইসির সদস্য, মুসলিম দেশ না হয়েও ওআইসির সদস্য 8টি দেশ। তাহলে মুসলিম দেশ না, সবাই একটু আমাকে বলেন তো, মুসলিম দেশ না কিন্তু ওআইসির সদস্য দেশ কয়টা? 8টা। সবাই একটু আমার সাথে বলেন। তাহলে ওআইসির উদ্যোক্তা দেশকে? মিশর। ওআইসির সদর দপ্তর কোথায় আছে? সৌদি আরবের জেদ্দাতে। ওআইসি প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা ছিল? 25টা। বর্তমান সদস্য দেশ কয়টা? 57টা। সর্বশেষ দেশের নাম কি? আইভরি কোস্ট। মুসলিম দেশ না হয়েও ওআইসির সদস্য দেশ কয়টা? 8টা। তাহলে এই 8টা দেশকে আপনার মনে রাখতে পারেন একটা টপিকে, সেটা কি? কেউ বেসুরাই মেজাজে গান গায়। কি বললাম? কেউ বেসুরাই মেজাজে গান গায়। তাহলে এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক বলছি, কেউ বেসুরাই, অর্থাৎ বেসুর যেটা,
সুর নাই, এরকম যেন আমি গাই মাঝে মাঝে। কে বেসুরাই মেজাজে মেজাজে গান গায়, কেউ বেসুরাই মেজাজে গান গায়, এটা মনে রাখার টেকনিক। খেয়াল করেন তাহলে এই কে থেকে হচ্ছে ক্যামেরুন, কে থেকে যে দেশটা তার নাম কি ক্যামেরুন, কে থেকে যে দেশ তার নাম হচ্ছে ক্যামেরুন। খেয়াল করেন এরপরে কেউ, থেকে হচ্ছে উগান্ডা, এই থেকে হলো উগান্ডা, উগান্ডা। তাহলে কেউ থেকে হচ্ছে ক্যামেরুন আর থেকে হচ্ছে উগান্ডা। খেয়াল করেন বে থেকে হলো বেনিন, বে থেকে যে দেশটা তার নাম কি বেনিন। খেয়াল করেন এরপরে সুরা, সুরা বললাম না সুরা, এই সুরা থেকে হচ্ছে সুরিনাম, 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 সুরিনাম। তাহলে কি বললাম, বললাম ক্যামেরুন উগান্ডা বেনিন, ক্যামেরুন উগান্ডা বেনিন সুরিনাম, ক্যামেরুন উগান্ডা বেনিন সুরিনাম, সুরিনাম। বেসুরাই আই আছে না এখানে, বেসুরাই, বেসুরাই, এই যে আই, বেসুরাই সরায়া রস্য ই আই, কে বেসুরাই, এ আই থেকে হচ্ছে আইভরি কোস্ট, আইভরি কোস্ট, আইভরি কোস্ট, আই থেকে কি আইভরি কোস্ট। তাহলে এটা আমি আরেকটু সুন্দর করে লিখি, বেসুর আই, কে বেসুর আই। তাহলে কে থেকে ক্যামেরুন, থেকে উগান্ডা, বে থেকে বেনিন, সুর থেকে সুরিনাম, আই থেকে আইভরি কোস্ট। এই যে মেজাজে, মেজাজ থেকে হচ্ছে মোজাম্বিক, মেজাজ থেকে কি মোজাম্বিক, আমি এই পাশে লিখছি মোজাম্বিক, মোজাম্বিক, এই মোজাম্বিক একটা দেশ। এরপরে গান গায়, এই গান থেকে হচ্ছে গ্যাবন, গান থেকে হচ্ছে গ্যাবন। আর গায়, এই গায়ে থেকে হচ্ছে গায়ানা, গায়ানা, গায়ানা। তাহলে এই হলো 8টা দেশ। এই কয়টা দেশ, 8টা দেশ। তাহলে ওআইসির সদস্য অমুসলিম দেশ যেগুলা, এরকম দেশ হচ্ছে 8টা। ওআইসির সদস্য অমুসলিম দেশ বা অমুসলিম দেশ যেগুলো ওআইসির সদস্য সেগুলা, তাহলে ক্যামেরুন, উগান্ডা, বেনিন, আইভরি কোস্ট, সুরিনাম, মোজাম্বিক, গ্যাবন, গায়ানা, এই হলো 8টা দেশ। কয়টা দেশ ব্রাদার, 8টা দেশ। ওকে, খেয়াল করেন এর ওআইসি না আরো কথাবার্তা আছে। খেয়াল করেন এই যে ওআইসি, মনোযোগ দেন, ওআইসির ভাষা হলো 3টা, পরীক্ষায় প্রায় এটা আসে। ওআইসির ভাষা কয়টা, ওআইসির ভাষা হচ্ছে 3টা, এটা প্রায়শই পরীক্ষায় আছে। নিজের কোনটা ওআইসির ভাষা না, ওআইসির ভাষা কয়টা, এই ধরনের প্রশ্ন আছে। তাহলে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি, ইংরেজি, আরবি, ইংরেজি আর কি ফ্রেঞ্চ ভাষা, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ ভাষা, এই সবগুলোই হচ্ছে ওআইসির ভাষা। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ ওআইসির ভাষা। তাহলে প্রশ্ন যদি দেয় নিচের কোনটি ওআইসির ভাষা না, এই 3টা বাদে বাকি যেটা থাকবে সেটাই। ওকে, আচ্ছা দেখেন বাংলাদেশ ওআইসির হলো 32তম সদস্য। তাহলে এই যে বিডি, এই বিডি হচ্ছে বাংলাদেশ ওআইসির 32তম সদস্য। তাহলে বাংলাদেশ কবে সদস্যপদ পাইল, 1974 সালের 23 ফেব্রুয়ারি, 1974 এর 23 ফেব্রুয়ারিতে ওআইসির সদস্যপদ আমরা পেয়েছি, পাকিস্তানের লাহোরে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনে। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশ ওআইসির কততম সদস্য দেশ, 32তম সদস্য দেশ। কবে সদস্যপদ পেয়েছে, 1974 সালের 23 ফেব্রুয়ারি সদস্যপদ পেয়েছে। ক্লিয়ার, 23 ফেব্রুয়ারি সদস্যপদ পেলাম আমরা। আচ্ছা আরো কয়েকটা জিনিস একটু ওআইসি নিয়ে বলে দেই, পরীক্ষায় আসতে পারে। ওআইসির যে প্রথম সম্মেলন এটা কোথায় হয়েছে, মরক্কোর রাবাতে। একটু আগে আমরা বললাম যে ওআইসির প্রথম যে সম্মেলন, প্রথম সম্মেলন, একটু আগে আমরা বলছিলাম না ওআইসির প্রথম সম্মেলন মরক্কোর রাজধানী রাবাত যে দেশটা শহর আছে সেখানে হয়েছে। কত সালে হয়েছে, ওই যে 1969 সালে, 1969 সালে, বুঝতে পেরেছেন, 1969 সালে। এখন আমাদের প্রশ্ন চেয়েছে কি, আমাদের প্রশ্নটা চাইছে কি যে এই যে ইসলামিক সহযোগিতা সংস্থা এটার সূচনা হইল কবে, এই যে মরক্কোর রাবাতে, রাবাত 1969 সালে, সেখানেই প্রথম সম্মেলন হলো। এরপরে মুসলিম দেশগুলোকে নিয়ে ওআইসি তার যাত্রাটা শুরু করলো। ওকে, আচ্ছা এইবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হলো যে আমরা তো এখন ওআইসি বলছি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বলছি, কিন্তু এর আগে যখন এটা প্রতিষ্ঠা হলো তখন তো নাম এটা ছিল না, ইসলামী সম্মেলন সংস্থা নাম ছিল। তাহলে এই যে এটার নাম, নাম পরিবর্তন করা হয়েছে, খেয়াল করেন এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক, এটা কনফারেন্স নাম ছিল, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স।
সে কনফারেন্স থেকে কোঅপারেশনটা কবে করলাম আমরা? 2011 সালে। তাহলে ওআইসির পূর্ব নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, আর বর্তমান নামটা কি? বর্তমান নামটা হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তাহলে নামটা পরিবর্তন হলো কবে? 2011 সালের 28 জুন, জুন মাসের 28 তারিখে নাম পরিবর্তন হয়েছে। আমি ওআইসি নিয়ে বিস্তারিত পড়াই দিলাম। সাম্প্রতিক সময়ে সংস্থাগুলোর টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমার সাথে আরেকবার একটু ওআইসি নিয়ে আমার সাথে একটু ওআইসি নিয়ে আরেকবার পড়া ফেলেন। খেয়াল করেন, ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, মুসলিম দেশগুলোর একটা রাজনৈতিক সংগঠন। এটা এটা আরব ইসরায়েলের যুদ্ধের পরে এই সংস্থাটা গঠিত হয়েছে। কত সালে? 1969 সালে। আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধের পরে যখন ইসরায়েল এই আরব ভূখণ্ড দখল করে, এর প্রতিবাদ স্বরূপ তখন এটা হয়, অর্থাৎ ওই যে বাইতুল মুকাদ্দাসে যখন আগুন ধরায় দিল। তাহলে এটার উদ্যোক্তা দেশ কে ছিল? উদ্যোক্তা দেশ ছিল মিশর। প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য দেশ ছিল কয়টা? 25টা। বর্তমানে সদস্য দেশ কয়টা? 57টা। কয়টা দেশ? 57টা। সর্বশেষ দেশের নাম কি? আইভরি কোস্ট। ওআইসির হেডকোয়ার্টার কোথায় আছে? জেদ্দা, সৌদি আরব। আচ্ছা, মুসলিম দেশ না কিন্তু ওআইসির সদস্য এরকম দেশ হচ্ছে 8টা। মনে রাখার টেকনিক কি? কেউ বেসুরায় মেজাজে গান গায়, কেউ বেসুরায় মেজাজে গান গায়। তাহলে কে থেকে কেমেরুন, উ থেকে উগান্ডা, বে থেকে বেনিন, সুর থেকে সুরিনাম, সুরিনাম, আর তারপরে আই থেকে আইভরি কোস্ট, মেজাজ থেকে মোজাম্বিক, গান থেকে হচ্ছে গ্যাবন, আর গায়ে থেকে হচ্ছে গায়ানা। এই হলো 8টা দেশ। ওয়াইসির ভাষা হলো 3টা। কয়টা ভাই? 3টা। একটা হচ্ছে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ। ওয়াইসির ভাষা হলো 3টা। বাংলাদেশ ওয়াইসির 32তম সদস্য দেশ। 1974 সালে 23 ফেব্রুয়ারিতে সে সদস্যপদ পেয়েছেন। কোন সম্মেলনে? পাকিস্তানের লাহোরের যে সম্মেলন হয়েছিল সেখানে সেই সদস্যপদটা পেয়েছে। ওকে, ওআইসি রিলেটেড কথাবার্তা। 2 নম্বর প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে বলেন ডান। ক্লিয়ার হলে বলেন ডান। আলহামদুলিল্লাহ। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর। আচ্ছা, বিমানবন্দর রিলেটেড প্রশ্ন। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর, দেখেন এই ফ্রাঙ্কফুর্টটা কোথায় আছে এইটা আগে বোঝেন। আমার খুব ইচ্ছা এই জায়গাটাতে যাওয়ার। জার্মানি আছে না? জার্মানি, খেয়াল করেন, এই যে জার্মানি, এই জার্মানির একটা শহরের নামই হলো ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট। আর এই শহরে যে বিমানবন্দরটা আছে সেই বিমানবন্দরের নাম হলো এই ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর। খেয়াল করেন, এই যে ফ্রাঙ্কফুর্ট শহরটা, এটা কেন বিখ্যাত জানেন? বই মেলার জন্য। বই মেলার জন্য, বই মেলার জন্য বিখ্যাত, বিখ্যাত এই শহর। এবং এবং বিশ্বের সর্ববৃহৎ বইমেলা, বিশ্বের সর্ববৃহৎ বইমেলা হয় এই ফ্রাঙ্কফুর্ট জার্মানিতে। লিখে রাখতে পারেন যে বিশ্বের বিশ্বের সর্ববৃহৎ, সর্ববৃহৎ বই মেলা, মেলা হয় এই শহরে, এই শহরে। আচ্ছা, বই রিলেটেড একটা কথা আপনাদেরকে বলে দিই। দেখেন, বই রিলেটেড একটা কথা, এটা প্রায়শই পরীক্ষায় আসে। সেটা কি জানেন? আইএসবিএন। আপনারা বিগত বছরের প্রশ্ন সলভ করলে দেখবেন এরকম একটা প্রশ্ন আসছে। আইএসবিএন কিসের সাথে জড়িত? আইএসবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আইএসবিএন। বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে আইএসবিএন কিসের সাথে জড়িত? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি। সেটা হলো, আপনারা খুব মানে একদম প্র্যাকটিক্যালি জিনিসটা দেখেন। অ্যাকচুয়ালি এটা বইয়ের সাথে কিভাবে যুক্ত হয় আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, আমার চেহারা না দেখলেও হবে। দেখেন, এই যে এটা একটা বই, এটা হচ্ছে নির্বাচিত কবিতা সাদাত হোসেনের বই। হ্যাঁ, তো এই বইটার দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, আর একটু জুম করতে পারবো কি? আর পারবো না। আচ্ছা, দেখেন জুম হচ্ছে কি? এই যে দেখেন নিচে আইএসবিএন নাম্বার আছে, দেখেছেন?
আইএসবিএন নাম্বার, দেখেন এই যে লেখা আছে আইএসবিএন নাম্বার, অর্থাৎ এই আইএসবিএন নাম্বার থাকা মানে হচ্ছে বিশ্বের যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশের মানুষের কাছে এই বইটার গ্রহণযোগ্যতা আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। কিসের প্রশ্ন সলভ করার জন্য একজন জিজ্ঞেস করলো, আমরা রেগুলার টপ 10 এমসিকিউ সলভ করাই আপু। আচ্ছা, তাহলে ফ্রাঙ্কফুর্ট এটা একটা শহর। আচ্ছা, এরপরে আচ্ছা যেমন বিমানবন্দর, যেমন আচ্ছা অনেকগুলো বিমানবন্দর আছে, এগুলো টপিক ভিত্তিক ক্লাস আমাদের পেইড ব্যাচে আলোচনা করবেন ইনশাআল্লাহ এগুলো। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি পিগমিরা কোন দেশের আদিবাসী? পিগমিরা আসলে কোথায় বসবাস করে এটা বলছে আর কি। তাহলে আমরা একটু বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী উপজাতি, এটার একটা টপিক আছে, এই টপিকটা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা একটু আলোচনা করি। অ্যান্সার করেন তো, পিগমিরা কোথায় বসবাস করে? পিগমি, পিগমিরা কোথায় বসবাস করে? উত্তর করার চেষ্টা করেন। পিগমি, পিগমিরা বসবাস করে কোথায়? উত্তর করেন, পিগমি কোথায় বসবাস করে? আচ্ছা দেখেন, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে পড়ায় দেই। আমি এখানে লিখছি উপজাতি, এইটা হচ্ছে যে দেশে বসবাস করে, আর এখানে একটু লিখছি বিশেষ তথ্য। চেষ্টা করি একটু পড়ায় দেওয়ার জন্য, পরীক্ষায় এই জিনিসটা আসলে যেন আপনারা পারেন, কারণ এই জিনিসগুলো পরীক্ষায় কিন্তু প্রতিনিয়ত আসে। ওকে, দেখেন উপজাতি, যেমন আপনি যদি ভারতের কথা চিন্তা করেন, ভারতে একটা উপজাতি আছে, তার নাম হলো টোডা। তাহলে টোডা কোন দেশে বসবাস করে? এই টোডা বসবাস করে ভারত। এর বিশেষ তথ্য কি? বিশেষ তথ্য হচ্ছে এই টোডা উপজাতির নারীরা বহু স্বামী গ্রহণ করে। বহু স্বামী গ্রহণ করে যে উপজাতির নারীরা, সেটা হলো টোডা উপজাতির নারীরা বহু স্বামী গ্রহণ করে। আচ্ছা, এরপরে দেখেন যেমন মণিপুরী, মণিপুরী, এই মণিপুরীরা কিন্তু ভারতে বসবাস করে, অর্থাৎ বাংলাদেশ ছাড়াও, বাংলাদেশ ছাড়াও ভারতে, ভারতে এদের পাওয়া যায়, ভারতে বসবাস, বসবাস আছে। তাহলে বাংলাদেশ ছাড়াও ভারতে এদের বসবাস আছে। কারা? সেটা হলো এই মণিপুরীরা, মণিপুরী উপজাতির মানুষরা। আচ্ছা, এবার দেখেন আপনি যদি নেপালের দিকে যান, তাহলে একটা উপজাতি পাবেন, তার নাম হচ্ছে গুর্খা, এটা হলো নেপাল, গুর্খা নেপাল। আচ্ছা, এরপরে ধরেন আপনি পাকিস্তানে যদি যান, তাহলে পাবেন আফ্রিদি উপজাতি। এই আফ্রিদি এরা বসবাস করে পাকিস্তানে, আফ্রিদি পাকিস্তান। আচ্ছা ধরেন এরপরে আপনি যেমন যেমন আবু সায়াফ, আবু সায়াফ, আবু সাইফ, আরেকটা হলো মরো উপজাতি, মরো। আবু সাইফ এবং মরো উপজাতি এরা বসবাস করে ফিলিপাইন, ফিলিপাইন। হ্যাঁ, আবু সাইফ এ মরো উপজাতি, এই যে মরো, এই মরোরা এরা কিন্তু মুসলিম উপজাতি, মুসলিম, মুসলিম উপজাতি। আবু সাইফ মরো মুসলিম উপজাতি। ওকে, এটি কোনো জবের প্রশ্ন সলভ, এটা কি কোনো জবের প্রশ্ন সলভ ক্লাস? এটা টপ 10 এমসিকিউ প্রশ্ন সলভ ক্লাস। এগুলো যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন এগুলো আসে, এটাও কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে, আমি কোথা থেকে নিয়েছি, বিসিএস থেকে হয়তো নিয়েছি বা অন্য কোথা থেকে। আচ্ছা, এরপরে দেখেন যেমন মাওরি উপজাতি, মাওরি প্রায়শই পরীক্ষায় আসে। এই মাওরিরা বসবাস করে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, মাওরিরা নিউজিল্যান্ডে বসবাস করে। যেমন ধরেন যেমন আরো আছে, যেমন উইঘুর, উইঘুর, এই উইঘুর উপজাতিরা এরা বসবাস করে চীনে। এদের বিশেষ তথ্য হচ্ছে এরা মুসলিম উপজাতি, মুসলিম উপজাতি। চীনের মুসলিম উপজাতির নাম হচ্ছে উইঘুর, উইঘুর মুসলিম উপজাতি। এরা চীনের একটা প্রদেশ আছে, তার নাম হলো জিনজিয়াং। এই জিনজিয়াং প্রদেশে, জিনজিয়াং প্রদেশে এই উইঘুর মুসলিম উপজাতিরা বসবাস করে, বসবাস, উইঘুর। খেয়াল করেন, তাহলে পৃথিবীর সবচেয়ে খর্বাকায় মানে হলো বেটে, পৃথিবীর সবচেয়ে খর্বাকায় মানে হলো বেটে, সবচেয়ে ছোট, পিচ্চি পিচ্চি, কিউট কিউট। এই বেটে উপজাতি কারা? পিগমিরা। তাহলে পৃথিবীর সবচেয়ে খর্বাকায় উপজাতি বা বেটে উপজাতি কারা? পিগমিরা।
এরা এই আফ্রিকাতে বসবাস, যদি বলে কোন মহাদেশে, এরা আফ্রিকা মহাদেশে বসবাস করে, এরা দক্ষিণ আফ্রিকার দিকে বসবাস করে। তাহলে অর্থাৎ এরা এই কঙ্গো আছে না, সেই কঙ্গো এইখানে বসবাস করে, কঙ্গো দক্ষিণ আফ্রিকা, বা আপনাকে যদি বলে কোন দেশে, মহাদেশে, আফ্রিকা মহাদেশে, যদি বলে কোন অঞ্চলে, দক্ষিণ আফ্রিকা, যদি বলে এক্সাক্ট দেশ বলে দেয় তাহলে কঙ্গো আপনি দাগাই দিবেন, ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও দেখেন যেমন জুলু কুলু, এই আফ্রিকাতে আরেকটা উপজাতি বসবাস করে, তার নাম হচ্ছে জুলু, আর একটা হচ্ছে কুলু। জুলু কুলু এরা দেখতে অনেক কিউট, ডার্ক চকলেট কালার, মনে আপনার মন চাইবে একটু খেয়ে নেই, ডার্ক চকলেট কালার। তাহলে জুলু কুলু আফ্রিকাতে, তারপরে হচ্ছে পিগমি আফ্রিকাতে, তোডা ভারতে, মণিপুরি ভারতে, গুর্খা নেপালে, আফ্রিদি হচ্ছে পাকিস্তানে, ওদিকে কি বলে আবু সায়াফ মোরো হলো ফিলিপাইন, মাওরি নিউজিল্যান্ডে। যেমন অস্ট্রেলিয়ার যে আদিবাসী তাদেরকে বলা হয় আবার এবরিজিন, লিখে নেন। যেমন এই যে এবরিজিন, এবরিজিন, এবরিজিন এটা হলো অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে বলা হয় এবরিজিন, অস্ট্রেলিয়া। এবরিজিন কোন দেশের আদিবাসীদেরকে বলা হয়? অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে বলা হয়। এটা আজকের কিন্তু টপ 10 এমসিকিউ পুরোটাই আন্তর্জাতিক। আপনারা কি খেয়াল করছেন? আমরা টপ 10 এমসিকিউ গতদিন নিয়েছি বাংলাদেশ বিষয়গুলি, আজকে নিচ্ছে আন্তর্জাতিক, আগামীকাল আবার বাংলাদেশ, তারপরের দিন আন্তর্জাতিক। এইভাবে কিন্তু আমরা টপ 10 এমসিকিউ আলোচনা করছি। এটা পুরো একটা সিরিজ চলবে ইনশাআল্লাহ। ওকে, 6 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি আসিয়ানের জোটভুক্ত নয়? আসিয়ানের সদস্য নয় কোন দেশ? সংস্থা রিলেটেড প্রশ্ন। চলেন আমরা আলোচনা করি আসিয়ান। তাহলে দেখেন, আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই যে আসিয়ানটা, এই আসিয়ানটা কবে প্রতিষ্ঠা হয়েছে? আমাকে এটা বলেন, আসিয়ান প্রতিষ্ঠা হলো কবে? ASEAN, আসিয়ান, আসিয়ানের প্রতিষ্ঠা কবে? পড়তে হবে, পড়তে হবে, না পড়াশোনা করলে চাকরি হবে না বা অ্যাডমিশন পাওয়া যাবে না, চান্স। আসিয়ান প্রতিষ্ঠা হয়েছে 1967 সালের 8 আগস্ট। কবে? 1967 সালে, 1967 সালের 8 আগস্ট, আগস্ট মাসের 8 তারিখে এই আসিয়ানটা প্রতিষ্ঠা হয়েছে। খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তা, ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়ার যে রাজধানী জাকার্তা সেখানে আছে। তাহলে আসিয়ানের সদর দপ্তর কোথায়? জাকার্তা, জাকার্তা ইন্দোনেশিয়া। আমরা কি জানি, ইন্দোনেশিয়া কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না? তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ারই তো একটা আঞ্চলিক সংস্থা হচ্ছে এই আসিয়ান। ওকে, খেয়াল করেন, আসিয়ানের ভাষা হচ্ছে 11টা। কয়টা ভাষা? 11টা। তবে কার্যকরী ভাষা হলো একটা, সেটা হলো ইংরেজি। আসিয়ানের কার্যকরী ভাষা, কার্যকরী ভাষা যদি আপনাকে প্রশ্ন করে যে আসিয়ানের কার্যকরী ভাষা কয়টা, তাহলে আপনি দাগাবেন ইংরেজি, বা কোনটি, ইংরেজি দাগাবেন। এছাড়াও আসিয়ানের ভাষা টোটাল হলো 11টা ভাষা। এখন প্রশ্ন হলো যে ভাই, এই যে আসিয়ান, এটা কেন আমরা আসলে প্রতিষ্ঠা করলাম? এটার কারণটা কি, রিজনটা কি? কারণটা হলো দক্ষিণ পূর্ব এশিয়াটাকে কমিউনিস্ট প্রভাবের বাইরে রাখার জন্য। অর্থাৎ আসিয়ান ভুক্ত এই যে দেশগুলা, যেটার অন্তর্ভুক্ত, এই দেশগুলার মধ্যকার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে দ্বন্দ্ব সংঘাত, সেটা যেন নিরসন করা যায়, এর জন্য একটা সংস্থা। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাব থেকে রক্ষার জন্য, একই সাথে এই দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যদি দ্বন্দ্ব থাকে, সে দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য এই আসিয়ানটা প্রতিষ্ঠা করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, খেয়াল করেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না, আমরা কি জানি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। কয়টা? 11টা। 11টার নাম মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। আমরা কি জানি এশিয়া মহাদেশের দেশ হচ্ছে 44টা। এশিয়া মহাদেশের 5টা অঞ্চল, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, যেটা নিয়ে সার্ক গঠিত। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। এই 11টা দেশগুলোর মধ্যে আমাদের আসিয়ানটা আছে। তাহলে 11টা দেশ কি কি? দক্ষিণ এশিয়ার 11টা দেশ কি কি? মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর,
ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এই 11টা দেশ। কিন্তু প্রশ্ন হলো যে দক্ষিণ এশিয়ার দেশ না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না, কিন্তু আসিয়ানের সদস্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, মানে প্রশ্ন এরকম যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হয়েও আসিয়ানের সদস্য না, দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য হয়েও আসিয়ানের সদস্য না, এরকম একটা প্রশ্ন যদি আপনাকে করে তাহলে অ্যান্সার কি দিবেন? খেয়াল করেন, আমি জাস্ট একটা মিনিট একটা জিনিস একটু দেখতে চাই। সেটা হলো, আমরা জানি আসিয়ানের সদস্য দেশ হচ্ছে সাম্প্রতিক সময়ে একটা সদস্য দেশ পূর্ব তিমুর খুব সম্ভবত সদস্যপদ পেয়েছে। জাস্ট এ মিনিট। আমাকে একটু বলেন তাহলে আসিয়ানের সদস্য দেশ কয়টা, 10টা নাকি 11টা? আসিয়ানের সদস্য দেশ কয়টা, 10টি নাকি 11টি? আসিয়ানের সদস্য দেশ কয়টি? বর্তমানে আসিয়ানের সদস্য দেশ কয়টি? বর্তমানে আসিয়ানের সদস্য দেশ কয়টা? 11টা। তাহলে দেখেন, পূর্বে প্রশ্ন হতো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হয়েও আসিয়ানের সদস্য না পূর্ব তিমুর, কিন্তু এখন আর এই কোশ্চেন করবে না। এখন প্রশ্ন করবে যে সাম্প্রতিক সময়ে আসিয়ানের সদস্যপদ পেয়েছে কোন দেশ? পূর্ব তিমুর। তাহলে এই পূর্ব তিমুর সদস্যপদ পেয়েছে কত সালে জানেন? 21 অক্টোবর 2025 সালে। তাহলে আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ, আসিয়ানের সর্বশেষ সর্বশেষ সদস্য সদস্য দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে পূর্ব তিমুর। এই যে এটা হচ্ছে আপডেট তথ্য, পূর্ব তিমুর আপডেট তথ্য। আমি আগে যা পড়াইছি সেগুলো ভুলে যান, এখন নতুন তথ্য জানতে হবে। তাহলে পূর্ব তিমুর সদস্য পেয়েছে কবে? 21 অক্টোবর 2025-এ। 21 অক্টোবর 2025-এ সে সদস্যপদ পেয়েছে। ওকে, খেয়াল করেন, আসিয়ানের, খেয়াল মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, এই আসিয়ানের সদস্যপদ হতে চায় এরকম দেশ কোনগুলা বলতে পারবেন? আসিয়ানের সদস্য হতে চায় বাংলাদেশ, ভারত এবং চীন আসিয়ানের সদস্যপদ পেতে আগ্রহী। তাহলে আসিয়ানের সদস্য হতে চায়, আসিয়ানের সদস্য হতে চায় কারা? বাংলাদেশ, ভারত, চীন আসিয়ানের সদস্য তারা হতে চায়। মনোযোগ দেন, মনোযোগ দেন। আপনাকে যদি বলে তাহলে আসিয়ান, এই আসিয়ানের দেশগুলোকে মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে ওই যে আমরা আগে পড়েছিলাম মিয়ানমার, মনে আছে? মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এই সবগুলো দেশই হচ্ছে আসিয়ানের সদস্য দক্ষিণ পূর্ব এশিয়ার। আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন করলো যে প্রতিযোগিতার মূলক অর্থনীতি, আমরা তো পুরো বিশ্বটাই একটা প্রতিযোগিতামূলক অর্থনীতির মধ্য দিয়ে চলে। তাহলে খেয়াল করেন, প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক থেকে আসিয়ানের শীর্ষ দেশ কোনটা? যদি বলে প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক থেকে আসিয়ানের শীর্ষ দেশ কোনটা, তখন আমরা অ্যান্সার হবে কিন্তু সিঙ্গাপুর। কারণ সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার গার্ডেন সিটি। প্রতিযোগিতামূলক অর্থনীতির মধ্যে আসিয়ানের সবগুলো দেশের মধ্যে কিন্তু সিঙ্গাপুর অনেক বেশি উন্নত। তাহলে প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক থেকে আসিয়ানের শীর্ষ দেশের নাম কি? সিঙ্গাপুর। আচ্ছা, আপনাকে প্রশ্ন করলো যে ASEAN+3 এর সদস্য কোনগুলা? ASEAN+3, আপনাকে প্রশ্ন করলো ASEAN+3 সদস্য, তাহলে এই ASEAN+3 সদস্য কোনগুলা জানেন? এই আসিয়ান ভুক্ত দেশগুলা প্লাস চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। চীন, জাপান এবং কি দক্ষিণ কোরিয়া, যাদেরকে আমরা বলছি আসিয়ান ভুক্ত 3, যারা আসিয়ান। আচ্ছা, তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে যে আসিয়ানের সর্বশেষ দেশ কোনটা, অথবা আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত, অথবা নিচের কোনটি আসিয়ানের সদস্য দেশ নয়, তারপরে কোন দেশটি আসিয়ানের সদস্যপদ পেতে চায়। ওকে, এরকম প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে।
ওকে, আশা করি এই টপিকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। 7 নম্বরে আসেন। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় কাকে? ব্রেটন উডস ইনস্টিটিউশন অর্থাৎ একটা সম্মেলন হয়েছিল, ব্রেটন উডস সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যমে যে প্রতিষ্ঠানটা হয়েছিল সেটাকে আমরা বলছি ব্রেটন উডস প্রতিষ্ঠান। তাহলে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি যে ওয়ার্ল্ড ব্যাংকের কথা চিন্তা করেন, আসেন একটু আলোচনা করার চেষ্টা করি। আমার সাথে সাথে আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। তাহলে আমি আপনাকে বলছি, অন্যদের থেকে আপনি সাধারণ জ্ঞান যদি এগিয়ে থাকতে চান, তাহলে আপনাকে অন্যদের থেকে ব্যতিক্রম ধর্মী কাজ করতে হবে। অনেকে ভাববে বইয়ে তো সব আছে, অনেকে ভাববে বইয়ে সব আছে, কিন্তু দেখা যাবে দিন শেষে ওই বইটই দেখা যাবে ও নিজেই পড়ছে না। এত বড় মোটা বই কিভাবে পড়বো? পড়বে না। আচ্ছা, যাই হোক, তার মধ্যে একটু বলে রাখি, আজকের ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হলো, আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে এরকম এরকম 3 জনকে আমরা আমাদের যে অদম্য বই আছে এটা ফ্রিতে দিব। আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তাদেরকে আমরা অদম্য বইটা একদম ফ্রিতে দিব। এটা আমাদের ইংলিশ ভার্সনের জিকের মডেল টেস্ট বই। এই বইটা আমরা একদমই ফ্রিতে দিব। শুধু বইয়ের কোনো টাকা লাগবে না, জাস্ট কুরিয়ার চার্জ যেটা সেটা আপনাকে দিলেই হবে। খেয়াল করেন, আমি আবারও বলি, আজকের ক্লাসে সবচেয়ে বেশি শেয়ার যে দিবে আর সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তাকে আমরা আমরা হচ্ছে এই অদম্য বইটা দিব। এবং আজকের লাইভ শেষ হওয়ার আগে আমরা এটা ঘোষণা করে দিব। এরকম 3 জনকে আমরা বাছাই করব। 3 জনের কাছ থেকে এই বইয়ের কোনো টাকাই নেওয়া হবে না, ফ্রি অফ কস্ট, বাট এটা পাঠাতে যে কুরিয়ার চার্জটা সেটা লাগবে, সেটা জাস্ট আপনি দিলেই আমরা বইটা পাঠিয়ে দিব ফ্রি অফ কস্ট। ওকে, সো যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে তাদেরকে দেওয়া হবে। আমার কাছে অসংখ্য বই আছে, এগুলো আমি দিতে চাই স্টুডেন্টদেরকে যারা পড়ুক। এটা একদম টোটালি ইংলিশ ভার্সনের বই। এটা ব্যাংকের লাগবে, বিউপিতে লাগবে, জাহাঙ্গীরনগরে লাগবে। প্রায় এটাতে প্রায় 40 সেট মডেল টেস্ট আছে, প্র্যাকটিস করলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা আলোচনা করছিলাম ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে। কত সালে? 1944। দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা কত সাল ব্রাদার? ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হলো 1944 সালে। 1944 সালে। কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংকটা তার কার্যক্রম শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংকটা তার কার্যক্রম শুরু করে কত সালে? কার্যক্রম শুরু করেছে কত সালে বলতে পারবেন? 1946 সালে গিয়ে। তাহলে 44 সে প্রতিষ্ঠা হলো, আর 46 সালে গিয়ে তার কার্যক্রমটা শুরু করলো। আচ্ছা, এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটা সম্মেলন লাগবে না? ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটা সম্মেলন লাগবে কিনা? তাহলে যে সম্মেলনটা হয়েছিল সেটার নাম ছিল ব্রেটন উডস সম্মেলন। সম্মেলনটার নাম কি? ব্রেটন উডস। সবাই একটু বলেন তো সম্মেলনের নাম কি? ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলন। এই সম্মেলনটা হয়েছে 1944 সালের 1 থেকে 22 ডিসেম্বর এই সম্মেলনটা হয়েছে। আর এই সম্মেলনের মাধ্যমে কি হয়েছে? আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংককে আমরা কি বলতে পারি? একটা ব্রিটেন উডস প্রতিষ্ঠান বলতে পারি, ইনস্টিটিউশন বলতে পারি। আচ্ছা দেখেন, তাহলে ব্রিটেন উডস ইনস্টিটিউশন বলা হচ্ছে কাকে? এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক পেলাম, আইএমএফ নিয়ে আলোচনা করছি। যখন ওয়ার্ল্ড ব্যাংকটা প্রতিষ্ঠা হলো তখন নাম ছিল তার আইবিআরডি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? আইবিআরডি। পরবর্তীতে এই আইবিআরডি থেকে ওয়ার্ল্ড ব্যাংক নামকরণ করা হলো 1956 সালে। প্রশ্ন হতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংকের নামকরণ কবে হলো? ওয়ার্ল্ড ব্যাংকের নামকরণ কবে হলো? 1956 সালে ওয়ার্ল্ড ব্যাংকের নামকরণ হয়েছে। আচ্ছা, টাকা সম্পর্কিত কোনো কিছু হলে তার সদর দপ্তর হয় কোথায়? ওয়াশিংটন ডিসিতে। টাকা সম্পর্কিত হলে তার সদর দপ্তর কোথায় হয়? ওয়াশিংটন ডিসি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন
ডিসি, ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। খেয়াল করেন। আচ্ছা, মনোযোগ দেন, যুক্তরাষ্ট্রীয় ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক একটা কি ধরনের সংস্থা বলেন তো? এটা একটা বিশেষায়িত সংস্থা। খেয়াল করেন, ওয়ার্ল্ড ব্যাংক কি ধরনের সংগঠন, কি ধরনের সংস্থা? এটা একটা বিশেষায়িত সংস্থা। পরীক্ষায় প্রশ্ন আসে, ওয়ার্ল্ড ব্যাংক কেমন ধরনের প্রতিষ্ঠান? এটা বিশেষায়িত, বিশেষায়িত সংস্থা। আচ্ছা, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এই যে ওয়ার্ল্ড ব্যাংক বললাম, এই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান হয়, এই প্রধান নির্বাচন করা হয় কোত্থেকে? নির্বাচিত হয় কোথা থেকে? বিশ্ব ব্যাংকের যে প্রধান, এটা নির্বাচন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিশ্ব ব্যাংকের প্রধান, প্রধান নির্বাচিত হন, প্রধান নির্বাচিত হন, এই সবাই কমেন্টে জানান, প্রধান নির্বাচিত হন কোন জায়গা থেকে? ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রধানকে নির্বাচন করা হয়। ওকে, এবার মনোযোগ দেবেন, খেয়াল করেন। ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ বা অর্গান বডি হলো 5টা। মনোযোগ দেন, খুবই আমাদের যেরকম এরকম বিভিন্ন মানে অঙ্গ অঙ্গ আছে না, এরকম ওয়ার্ল্ড ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন আছে। ওয়ার্ল্ড ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন আছে। কি কি? ওয়ার্ল্ড ব্যাংকের যে 5টা অঙ্গ সংগঠন, আমি এই পাশে লিখছি, অঙ্গ 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 সংগঠন বা অঙ্গ সংস্থা, যা ইচ্ছা আপনি বলতে পারেন, অঙ্গ সংস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা কয়টা বললাম? 5টি। সেই 5টা কি? একটা হলো আইবিআরডি, একদম শুরুতে যে বলেছিলাম আইবিআরডি। এই আইবিআরডি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। যদি পারেন লিখে রাখতে পারেন, না হলে পরবর্তীতে গুগল থেকে দেখে লিখে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। আর এটা হলো আইএফসি। আইএফসি, আইএফসি মানে কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। আরেকটা হলো আইডিএ। আইডিএ, এই আইডিএ হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই আইডিএটাকে আমরা বলছি সফট লোন উইন্ডো। তাহলে সফট লোন উইডো, সফট লোন উইডো নামে পরিচিত কোনটা? এই আইডিএ। তাহলে এটা পরীক্ষা মাঝে মাঝে আসে যে সফট লোন উইডো নামে পরিচিত কোনটা? আইডিএ। আরেকটা হলো আইসিসিড, এসআইডি, আইসিসিড, আইসিএসআইডি, সিড, আইসিসিড মানে কি? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউটস, আইসিসি। আর লাস্ট আরেকটা হলো মিগা, আমি এই পাশে লিখছি MIGA, মিগা। যদি কখনো সুযোগ পাই প্রত্যেকটার কাজ বলবে। মিগা, মিগা মানে কি? মিগা বলছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই 5টা। তাহলে প্রশ্ন হতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন কয়টা? 5টা। আর এই সবগুলো অঙ্গ সংগঠনের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে আইবিআরডি এর কোথায়? ওয়াশিংটন ডিসি। আইডিএ কোথায়? ওয়াশিংটন ডিসি। এই সবগুলোর কার্যালয় কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করে, সেই রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। পরীক্ষায় অনেকবার আসে, বিসিএস অনেকবার আসে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। স্যার পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ পাবো, পিডিএফ কিভাবে, পিডিএফ কিভাবে পাবো? রিয়াদুল ইসলাম সাকি, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্ট দেখে অনেক ভাল লাগলো, আপনার কমেন্ট দেখে অনেক ভাল লাগলো। স্যার আপনি দেখে দেখে বলতেছেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, সমস্যা নাই। আল্লাহর দুনিয়ায় সবাই তো দেখে দেখে পড়ে, তাই না? দেখে দেখে ছাড়া কি পড়ানো যায়? পড়ানো সম্ভব? ক্লাস এই যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এ পড়ছি, টিচাররা আইসা দেখে দেখে পড়াইতো, পড়ায় পড়ায় বুঝাইতো, তাই না? আমার ক্লাস করেন আপনি, আপনাকে আমার আমন্ত্রণ রইল আমার অসংখ্য ক্লাস করার, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখেন তাহলে, আচ্ছা দেখেন, এই ওয়ার্ল্ড ব্যাংক যে রিপোর্টটা প্রকাশ করে তার নাম কি? তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট লিখে রাখতে পারেন যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? রিপোর্ট প্রকাশ করে কে? এই ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট প্রকাশ করে। তাহলে প্রশ্ন চেয়েছে যে ব্রিটন উডস প্রতিষ্ঠান কোনটা? এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, ইন্টারন্যাশনাল কি মনিটরি ফান্ড। এখন আরেকটা প্রশ্ন আপনাদেরকে দিই যে বাংলাদেশ কবে, বাংলাদেশ কবে এই বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করেছে? 1972 সালের 17ই আগস্ট। 1972 সালের কত তারিখ? 17ই আগস্ট।
1972 সালের 17 আগস্ট হচ্ছে এই বাংলাদেশ সদস্যপদ পেয়েছে। 1972 সালের 17 আগস্ট আগস্ট বাংলাদেশ এই সদস্যপদ পেয়েছে, বিডি সদস্যপদ পেয়েছে, বিডি সদস্যপদ পেয়েছে। ওকে, তাহলে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে যে কথাবার্তাগুলো সেগুলো একটু আলোচনা আরেকবার। তাহলে এটা ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। কার্যক্রম শুরু হলো 1946 সালে। এর সম্মেলন মানে প্রথম যে সম্মেলনটা হয়েছিল তার নাম হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল আইবিআরডি। আইবিআরডি। স্যার আপনার ক্লাস দেখে পরে নোট খুঁজে পাই না। আচ্ছা, নোটস গুলো আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে আমরা নোটস দেই। এছাড়া আমরা তো নোটস দেই না আসলে পেইড ব্যাচ ছাড়া। পেইড ব্যাচে ভর্তি হলে আমরা নোটস দিয়ে দিই ইনশাআল্লাহ। ওকে, চলেন 7 নম্বরের পরে আমরা 8 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটা? জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটা? অ্যান্সার করার চেষ্টা করেন, অ্যান্সার করার চেষ্টা করেন। পরিবেশ রক্ষাকারী স্যার আইএমএফ নিয়ে কিছু বলেন। আইএমএফ দেখেন 1944 সালে আইএমএফ প্রতিষ্ঠা হয়েছে, ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। তখন 45টা দেশ উপস্থিত ছিল আইএমএফ। 1945 সালে 1944 সালে প্রতিষ্ঠা হলো জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে এটা পরে 1945 সালে প্রতিষ্ঠা হলো, 29টা দেশ তখন চুক্তি করেছিল। আর কার্যক্রম শুরু হলো 1947 সালে। বুঝতে পেরেছেন? তাহলে এটা জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত একটা আর্থিক প্রতিষ্ঠান হলো আইএমএফ, যার দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা, ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। ইংরেজি, ফরাসি এবং কি স্প্যানিশ। দেখে রাখেন, পরে কখনো আমরা আমাদের এই সংস্থা রিলেটেড ক্লাস যদি নেই সেখানে একদম একদম ডিটেলস বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, ইনশাআল্লাহ। ওকে, রিয়াদুল ইসলাম সাকি ভাই, বললাম তো আপনাকে আমরা আমন্ত্রণ জানাই ক্লাসে, আপনি ক্লাস করেন। ক্লাস করেন, ঠিক আছে? অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে না তুলনা দিয়ে ক্লাস করেন। দেখেন ব্যক্তি জীবনের অনেকগুলো ঘটনা বলি। একটা হচ্ছে আপনি যখন কারো বিষয় নিয়ে কমপ্লেন করবেন তখন মানসিক অশান্তিতে থাকবেন, আর যখন কোনো বিষয় নিয়ে কম্পেয়ার করবেন তখনও মানসিক অশান্তিতে থাকবেন। বুঝতে পেরেছেন? সো ভাই দেখেন, এই যে ফ্রিতে পড়াচ্ছি, দেখে পড়াই না দেখে পড়াই, বই এই যে আমার সাথেই বই আছে, বই আছে। এখন আপনি আমাদের বলতে পারেন যে ভাই আপনি দেখে দেখে কেন বলেন, আমি যে একটু আগে ব্রিক্সেরটা দেখে বললাম, তো সমস্যা কি হলো? দেখে বলতে তো সমস্যা নাই, লজ্জার কিছু না। আমার এখানে অনেকগুলো বই আছে, কারণ যে পড়ায় তার কাছে নোটস থাকে রে ভাই। সে দেখে পড়াক না দেখে পড়াক, নিজের জ্ঞান থেকে পড়াক, বইয়ের তথ্যগুলো পড়াক, উপস্থাপনাটা যে বুঝতে পারে তার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারলেন? তো আমি আপনাকে একটা ভুল তথ্য দিয়ে গেলাম, এটা তো সমস্যা, ভুলটাই আপনি শিখলেন। আমি যদি দেখে দেখে সঠিকটা পড়াইতে পারি, এটাই আপনার জন্য ভালো। বুঝতে পারলেন? সো ডু নট কম্পেয়ার আদার্স, এটা কম্পেয়ার করবেন না, তাহলে মানসিক অশান্তিতে থাকবেন। ব্যক্তি জীবনে নিজের বইয়ের সাথে যদি অন্য ঘরের বইয়ের তুলনা করেন তাহলে অশান্তি হবে। আপনার ওয়াইফ যদি আপনার সাথে অন্য পুরুষের তুলনা করে অশান্তি হবে। সো আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন, ক্লাস করবেন না, বাট বাকিদেরকে পড়াতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। আর আপনাকে আমার অন্য ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাইলাম, আরো যত ক্লাস আছে করার আমন্ত্রণ জানাইলাম। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমন্ত্রণ জানাই। আপনি যদি বলেন যে স্যার আপনার আরো ক্লাস করতে চাই, আপনাকে আমন্ত্রণ দিলাম, অসংখ্য ক্লাস আছে, পড়ে দেখেন। আচ্ছা, ইউএনইপি এর মানে কি? ইউএনইপি হচ্ছে জাতিসংঘের ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেটা এটা গঠিত হয়েছে কোথায়? কেনিয়ার নাইরোবিতে। নাইরোবি, কেনিয়া। ইউএনইপি, নাইরোবি, নাইরোবি কেনিয়া। এটা কোথায় গঠিত হয়েছে? নাইরোবির কেনিয়াতে, কেনিয়ার নাইরোবিতে। আচ্ছা দেখেন, এটা গঠিত হলো কবে জানেন? 5 জুন 1972 সালে। কবে? 5 জুন, 5 জুন 1972 সালে। 5 জুন 1992 এটা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এই যে 5 জুন, এই 5 জুনটা কিন্তু আমরা পরিবেশ দিবস বলি। পরিবেশ দিবস বলি। কি দিবস বলি? পরিবেশ দিবস বলি। আচ্ছা খেয়াল করেন, এই ইউএনপি প্রতিষ্ঠা হলো কিভাবে জানেন? বলেন। ইউএনপি প্রতিষ্ঠা হলো স্টকহোম, এই স্টকহোম কনফারেন্সের মাধ্যমে। লিখে রাখতে পারেন, স্টকহোম কনফারেন্স, কনফারেন্স, স্টকহোম কনফারেন্স।
স্টকহোম কনফারেন্সের মাধ্যমে। তাহলে সদর দপ্তর কোথায় আছে? কেনিয়ার নাইরোবিতে। নাইরোবিতে, ইউএনইপি, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংগঠন। আচ্ছা, যাদেরকে বলছিলাম যে আমাদের আমাদের ব্যাংক জবের জন্য অথবা সেকেন্ড টাইম যারা বিউপিতে পরীক্ষা দিবেন, আজকের ক্লাসে যে যত বেশি কমেন্ট করবে, যাদের কমেন্ট যত বেশি হবে, তাদেরকে আমরা আসলে এই অদম্য বইটা আমরা উপহার দিতে চাই, একদম ফ্রি অফ কস্ট। বইয়ের মূল্য এটা, এই বইটার মূল্য হলো 200 টাকা, হ্যাঁ, বাট আমরা আপনাদের কোনো টাকা নিব না, জাস্ট কোনো টাকা নিব না। এই বইটা আমরা ফ্রিতে উপহার দিব আপনাদেরকে, জাস্ট কুরিয়ার চার্জটা আপনি দিলেই হবে, আর কিছুই লাগবে না। যে যত বেশি কমেন্ট করবে, আমি ক্লাসের লাস্টে তিনজনকে বিজয়ী ঘোষণা করবো, তিনজনকে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এটা কি নিয়ে কাজ করে ভাই বলেন তো? ইউএনএইচসিআর এটা শরণার্থীদেরকে নিয়ে কাজ করে। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, এটার সদর দপ্তর রয়েছে কোথায়? জেনেভাতে, জেনেভা, সুইজারল্যান্ড। এই যে জেনেভা শহরটা, এটাকে আমরা বলছি সম্মেলনের শহর। সম্মেলনের শহর, সম্মেলনের শহর বলা হয় কাকে? এই জেনেভাকে, জেনেভাকে সম্মেলনের শহর। আচ্ছা, এরপরে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই না? তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, এইচডিআই রিপোর্ট যেটা প্রকাশ করে, এইচডিআই, এই এইচডিআই রিপোর্ট প্রকাশ করে কে? এই রিপোর্ট, এইচডিআই রিপোর্ট প্রকাশ করে কে? ইউএনডিপি। আর এই ইউএনডিপির সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্কে। কোথায় আছে ব্রাদার? নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। খেয়াল করেন, ইউএনডিপির যে নির্বাহী প্রধান, তার পদবিটা কি? তার পদবি বলতে পারবেন? ইউএনডিপির নির্বাহী প্রধানের পদবি হচ্ছে প্রশাসক। ইউএনডিপির নির্বাহী প্রধানের পদবি কি? প্রশাসক, প্রশাসক, প্রশাসক। এর প্রধানের পদবি হচ্ছে প্রশাসক। ওকে, আজকের ক্লাসে দেখি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ভাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, আচ্ছা, ক্লাসে ইউএনডিপির সদর দপ্তর নিউ ইয়র্ক, প্রশাসক। ক্লাস করতে হবে, রেসপন্স করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব, আদারওয়াইজ ভালো কিছু সম্ভব না। হ্যাঁ, রেসপন্স করতে হবে। আচ্ছা, ওকে, জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন পেলাম। আচ্ছা, এরপরে 9 নাম্বার, ফিফা বিশ্বকাপ কখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল? তাহলে 1930 সালে প্রথম এই ফিফা বিশ্বকাপের আয়োজন করে যে দেশটা, তার নাম হচ্ছে উরুগুয়ে। এবং ওই দেশের বিজয়ী দেশ কে ছিল? বিজয়ী দেশ ছিল এই উরুগুয়ে। উরুগুয়ে ফিফা আয়োজন করে উরুগুয়ে। আর রানার্স আপ কে ছিল? আর্জেন্টিনা। রানার্স আপ কে ছিল? আর্জেন্টিনা। বিশ্বকাপ তাহলে 2026-এ যে বিশ্বকাপ আসরটা হবে, 2026 সালে, 2026-এ যে বিশ্বকাপ আসরটা অনুষ্ঠিত হচ্ছে, এই বিশ্বকাপ আসর কয়টা দেশে অনুষ্ঠিত হচ্ছে? 3টি দেশে। সেই 3টা দেশ কি? কানাডা, ইউএসএ, আর হচ্ছে মেক্সিকো। কানাডা, ইউএসএ, আর হলো মেক্সিকো, এই 3টা দেশে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এই 3টা দেশ কি রে ভাই? এই 3টা দেশ হচ্ছে দক্ষিণ, এই 3টা দেশ হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা যে অঞ্চল আছে, সেই উত্তর আমেরিকার অঞ্চলের এই দেশ হচ্ছে 3টা, কানাডা, ইউএসএ, মেক্সিকো। 2026 সালে বিশ্বকাপ আসর। এটা কততম আসর? এটা হলো 23তম আসর। 23তম আসর। পরীক্ষায় কিন্তু এই 26-এর বিশ্বকাপ থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। ওকে, আপনার সোনিয়া হক, আপনার বুকটা না পাইলে বুক ফাইটা ময়রা যাবো, মানে বুঝি নাই, বুঝি নাই আপু, কি বলছেন বন? বুঝি নাই। ওকে, আচ্ছা, এরপরে আসেন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? আচ্ছা, প্রণালী, খেয়াল করেন প্রণালীর বিষয়টা কি আসলে। আমরা প্রণালী, প্রণালী দেখেন, প্রণালীর কাজটা কি? প্রণালীর কাজটা কি ভাই?
প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা। প্রণালীর কাজ কি ব্রাদার? প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা। আচ্ছা, আর স্থলকে কি করবে? স্থলকে সে পৃথক করবে, পৃথক করা। তাহলে প্রণালীর কাজ কি? জলকে যুক্ত করা আর স্থলকে কি? পৃথক করা। জলকে যুক্ত করা, স্থলকে কি করা? পৃথক করা। এটা হলো প্রণালীর কাজ। প্রণালী হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটা জল রাশি। প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটা জলরাশির নামে কি? প্রণালী। প্রণালী। আচ্ছা, আপনাদের কমেন্ট আমার সামনে দেখা যায়। আপনাদের কমেন্ট পড়তে গেলে একটু নিচের দিকে তাকাতে হয়। রেদওয়ান ইসলাম সাকিব ব্রাদার, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, তাহলে খেয়াল করেন তো, এই যে প্রণালী, প্রণালী দিয়ে আমরা দেখি প্রণালী কেন কেন অনেক গুরুত্বপূর্ণ। একটা দেশের জিও পলিটিক্স পুরা চেঞ্জ করে দেয় প্রণালী। ভৌগোলিক অবস্থার, রাজনীতি, অনেক কিছু প্রণালী চেঞ্জ করে দেয়। তা দেখেন, ইউরোপের একটা দেশের নাম হলো স্পেন। এই স্পেন ইউরোপের একটা দেশের নাম কি? স্পেন। স্পেনের একটা স্বাধীনতাকামী অঞ্চল আছে, খেয়াল করেন। স্পেনের একটা স্বাধীনতাকামী অঞ্চল আছে, সেই অঞ্চলটার নাম হচ্ছে কাতালোনিয়া। কাতালোনিয়া। এরা স্পেন থেকে স্বাধীনতা চায়। আর এই কাতালোনিয়ার ভাষা হচ্ছে আবার ক্যাটালান। পরীক্ষায় অসংখ্যবার আসছে ক্যাটালান। ক্যাটালান। কাতালোনিয়ার ভাষা কি? আবার ক্যাটালান। স্পেন। স্পেন, খেয়াল করেন। তাহলে দেখেন, ইউরোপের দেশ কি? স্পেন পেলাম। আর এদিকে ইউরোপের আরেকটা দেশের নাম হলো পর্তুগাল। 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 তাহলে এই এই পর্তুগালটাও কিন্তু ইউরোপের পশ্চিম দিক থেকে প্রবেশদ্বার। পশ্চিম দিক থেকে প্রবেশদ্বার। ইউরোপে যদি আপনি প্রবেশ করতে চান, পশ্চিম দিক থেকে আপনাকে প্রবেশ করতে হবে এই লিসবন দিয়ে। লিসবন পর্তুগাল, বুঝতে পেরেছেন? লিসবন, সাকি ভাই বুঝতে পারতেছেন তো? লিসবন পর্তুগাল। সাকি ভাই বুঝতে পারতেছেন? আচ্ছা, খেয়াল করেন। আর এদিকে দেখেন, আলজেরিয়া আছে, আফ্রিকার একটা দেশ আলজেরিয়া। ওদিকে আছে মরক্কো। এই মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানী রাবাত। এই মরক্কোকে বলা হয় ফেজ টুপির দেশ। সাকি ভাই বুঝতেছেন? মরক্কোকে বলা হয় ফেজ টুপির দেশ। এবং এই মরক্কোকে বলা হয় ভাসমান মসজিদের নগরী। খেয়াল করেন, ভাসমান মসজিদের মসজিদের নগরী। ভাসমান মসজিদের নগরী মরক্কো। আর এই মরক্কোর একটা শহরের নাম হলো কাসা ব্লাঙ্কা। কি ব্লাঙ্কা? কাসা ব্লাঙ্কা। লিখে রাখতে পারেন, কাসা ব্লাঙ্কা। কাসা ব্লাঙ্কা। এই কাসা ব্লাঙ্কাটা হলো মরক্কোর একটা নগরীময়, একই সাথে একটা বন্দরের নাম। বুঝতে পারলেন? আচ্ছা, এই যে এখানে দেয়াই আছে কাসা ব্লাঙ্কা। এখন এই পাশে হলো আটলান্টিক মহাসাগর আর এই পাশে হলো ভূমধ্য সাগর। তাহলে এই ভূমধ্য সাগরের প্রবেশ পথ, এই ভূমধ্য সাগরের প্রবেশদ্বার, এই ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় যে প্রণালীকে, তার নাম হলো এই জিব্রাল্টার প্রণালী। তাহলে ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় কাকে? জিব্রাল্টার প্রণালীকে। কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। খেয়াল করেন, তাহলে এই যে ইউরোপের দেশ স্পেন, এই স্পেন থেকে এই মরক্কোকে, এই দুইটা ভূখণ্ডকে পৃথক করেছে যে প্রণালী, তার নামটা কি? তার নাম হলো জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, যদি তারা পৃথক করে, এই দুইটা ভূখণ্ড, ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, যদি প্রণালী পৃথক করে, প্রণালীর কাজ কি বললাম? স্থলকে পৃথক করা। স্থল সে পৃথক করলো, তাহলে জলকে যুক্ত করবে। তাহলে এই পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই পাশে হলো ভূমধ্য সাগর। তাহলে এই প্রণালীর পানিগুলো কোথায় যুক্ত হয়ে গেল? এইদিকে আটলান্টিকে আর এইদিকে ভূমধ্য সাগরে যুক্ত হয়ে গেল। এখন যদি ইউরোপ থেকে, ধরেন এই ইউরোপের পর্তুগাল থেকে বা স্পেন থেকে কোনো একটা জাহাজ এই দিক দিয়ে যেতে চায়, তাহলে এই কোন দিক দিয়ে যাবে? সে এই প্রণালীটা ব্যবহার করবে। অর্থাৎ ইউরোপ থেকে আপনার এই যদি আফ্রিকার দিকে যেতে চায় বা এশিয়ার থেকে বিভিন্ন রাষ্ট্রে যদি যেতে চায়, তাহলে পণ্যবাহী জাহাজ এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যম দিয়ে যাবে, যার যেটা দরকার হয়। তাহলে প্রণালীগুলো ব্যবহার করা হয় অধিকাংশ কি কাজে? এই মাল পরিবহনের ক্ষেত্রে, পণ্য পরিবহনের ক্ষেত্রে, জ্বালানি পরিবহনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? জ্বালানি পরিবহনের ক্ষেত্রে, যেমন আমরা ইরানে তো দেখছি প্রণালী। ওকে, এখন
আরেকটা জিনিস, সেটা হলো সেটা হলো জিব্রাল্টার প্রণালী পেলাম। এবার দেখেন এই যে স্পেন এবং মরক্কো, এর মাঝখানে একটা জায়গা আছে, একটা দ্বীপ আছে, এখানে একটা দ্বীপ আছে, ছোট একটা দ্বীপ। এই দ্বীপটা নিয়ে এই দুইটা দেশের মধ্যে বিরোধ আছে। সাকিব ভাই একটু মনোযোগ দেন, পরীক্ষায় লাগবে, নাহলে কিন্তু পারবেন না। দেখেন এই স্পেন এবং মরক্কোর মধ্যে এখানে একটা বিরোধপূর্ণ দ্বীপ আছে। এই দ্বীপটার নাম হচ্ছে পেরিজিল দ্বীপ, বা এটাকে আমরা লাইলা দ্বীপ বলি, পেরিজিল বা লাইলা দ্বীপ। তাহলে স্পেন এবং মরক্কোর মধ্যে খেয়াল করেন, স্পেন এবং মরক্কোর মধ্যে স্পেন এবং মরক্কোর মধ্যে স্পেন এবং মরক্কোর মধ্যে যেই দ্বীপটা নিয়ে বিরোধ, সেই দ্বীপটাকে আমরা কি বলছি? পেরিজিল দ্বীপ। কি বলি? পেরিজিল দ্বীপ বা লায়লা দ্বীপ। পরীক্ষায় প্রশ্ন আসে, স্পেন এবং মরক্কোর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম কি? পেরিজিল বা লায়লা দ্বীপ। বলেন, আলোচনা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার হয়েছেন কিনা? তাহলে দেখেন এই যে প্রণালীটা আছে, এই প্রণালীটাকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। কি বলা হয়? এই প্রণালীটাকে বলা হয় ট্যাক্স হ্যাভেন প্রণালী, মানে ট্যাক্স হ্যাভেন বলা হয় এটাকে, ট্যাক্স হ্যাভেন। খেয়াল করেন, তাহলে যে প্রণালীকে ট্যাক্স হ্যাভেন বলা হয় তার নাম কি? তার নাম হলো এই জিব্রাল্টার প্রণালী। খেয়াল করেন, এটা এখন কার অধীনে আছে? এটা যুক্তরাজ্যের অধীনে আছে। এই প্রণালীটা কার অধীনে? যুক্তরাজ্যের অধীনে। এবং এই প্রণালীর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জাবাল আল তারিক। জাবাল আল তারিক লিখে রাখতে পারেন, জাবাল আল তারিক নামে যে প্রণালী পরিচিত। জাবাল আল তারিক, জাবাল আল তারিক, জাবাল আল তারিক নামে পরিচিত যে প্রণালী, তার নাম হলো জিব্রাল্টার প্রণালী। যুক্ত করেছে ভূমধ্য সাগরের সাথে আটলান্টিককে, পৃথক করেছে স্পেন থেকে মরক্কোকে, ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে, বা ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টার প্রণালীকে, যেটা বর্তমানে কার অধীনে আছে? যুক্তরাজ্যের অধীনে আছে। বলেন, প্রণালীর এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন কিনা? পেরিজিল বা লায়লা দ্বীপ ট্যাক্স হ্যাভেন, বৃষ্টি ট্যাক্স হ্যাভেন, মিতু ট্যাক্স হ্যাভেন। ওকে, তাহলে দেখেন আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আমরা আলোচনা করেছি প্রণালীর টপিক নিয়ে, প্রণালী একটা পেলাম। ফিফা খেলাধুলা, তাহলে খেলাধুলা থেকে আপনাকে ভাই আল্লাহর হস্তে আপনাকে সাম্প্রতিক পড়তে হবে, সাম্প্রতিক পড়তে হবে। ওকে সাকিব ভাই, সাম্প্রতিক দেখে দেখে পড়াবো, ক্লাস করেন, ঠিক আছে? বই এখানে ধরে ধরে ক্লাস করাই সাম্প্রতিক। আপনি তো আমার রেগুলার ক্লাস করেন, কিন্তু আপনার থেকে এরকম মন্তব্য আশা করিনি। আমি জানি আপনি রেগুলার ক্লাস করেন, মন্তব্য আশা করিনি। ওকে দেখেন, এরপরে দেখেন জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী আমরা একটা সংস্থা পরিবেশ বিষয়ক পেলাম, ব্রিটেন উডস ইনস্টিটিউশন আর্থিক একটা প্রতিষ্ঠান পেলাম, আসিয়ানের সদস্য রাজনৈতিক একটা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি, উপজাতি টপিক আসছে, বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট জার্মানি, তারপরে ওআইসি রাজনৈতিক সংস্থা আসছে, মোনালিসা চিত্রকর আসছে। মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যে প্রশ্নগুলো হুবহু রিপিট আসার সম্ভাবনা অনেক বেশি, অথবা যে প্রশ্নগুলোর ব্যাখ্যা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারলাম? আচ্ছা, সর্বশেষ একটা কথা, সেটা হলো দেখেন আমরা টপ 10 এমসিকিউ ব্যাখ্যা বিশ্লেষণ করছি, এটা আমাদের রেগুলার ক্লাস থাকে, 7টা 15 মিনিট আমার ক্লাস থাকে এবং রাত 10টায় আমার ক্লাস থাকে। তো আপনারা রেগুলার এই ক্লাসগুলো করবেন। খেয়াল করেন, এর পাশাপাশি দেখেন আপনি ভাই যদি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী হন, অর্থাৎ আপনি যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন, সেকেন্ড টাইম আপনি যদি টার্গেট থাকে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, তারপরে জিএসটি প্লাস আদার্স, ডিওপি আদার্স, এগুলো যদি আপনার টার্গেট থাকে, তাহলে সাধারণ জ্ঞান আপনাকে অনেক ভালো করে পড়তে হবে। সাধারণ জ্ঞান পড়ার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, সাধারণ জ্ঞান ভালো করে পড়তে হবে। তো এই যে সাধারণ জ্ঞানটা আছে, এই সাধারণ জ্ঞান আপনাকে পড়তে হবে ব্রাদার বেসিক থেকে, এবং এই বেসিকের উপর আপনাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে, সেটার উপরে আপনার প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে তাহলে আমরা বলতে পারবো যে আপনার সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা কাভার হয়েছে। আদারওয়াইজ কিন্তু বলার সুযোগ নেই যে আপনি সাধারণ জ্ঞান করছেন।
তো দেখেন আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা পড়াবো, বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা পড়াবো। আপনার সলভ, আচ্ছা খেয়াল করেন, এই বেসিক টু অ্যাডভান্স আমরা পড়াবো, এক্সাম নিব, আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করাবো। কোথায় করাবো? আমাদের যে পেইড ব্যাচটা আছে, পেইড জিকে যে ব্যাচটা আছে, সেই পেইড জিকে ব্যাচ। সো সেকেন্ড টাইম শিক্ষার্থী, আপনাদের ব্যাচ ফি হলো 1020 টাকা। ওকে, একইভাবে আমাদের যারা জবের শিক্ষার্থী আছেন, যারা জব ক্যান্ডিডেট আছেন, দেখেন আপনি বাংলা ইংরেজি পড়তেছেন অনেক গুরুত্ব দিয়ে, কেন? কারণ বাংলা ইংরেজি পারেন না তাই, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় যে আপনি বাংলা ইংরেজি মোটামুটি পারলেও সাধারণ জ্ঞানটাতে ভালো মার্ক তুলতে পারছেন না। তাহলে সাধারণ জ্ঞান কিন্তু যে কোনো পরীক্ষায়, বিসিএস বলেন, যে কোনো একটা ভালো পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞানে একটা ভালো নম্বর থাকে, এবং এই নম্বরটা আপনাকে কিন্তু অনেক পুশ করবে সামনে এগিয়ে দেওয়ার জন্য। তো যদি ভালো করে পড়েন, যদি পড়তে চান, আগ্রহী হন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে পড়াবো এই আমাদের জবের, এই জবে, ওকে, জবের ব্যাচ থেকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, জবের ব্যাচে আমরা জবের শিক্ষার্থীদেরকে পড়াবো, আর অ্যাডমিশনের ব্যাচে আমরা অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে পড়াবো। পৃথক পৃথক ব্যাচ। তো আল্লাহ ভরসা, যারা আমাদের ব্যাচে যুক্ত হবেন তারা জাস্ট আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01793635815, এই নাম্বারটা, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আপনি এই নাম্বারে আমার সাথে জাস্ট কথা বলে অথবা অর্ণবস ক্লাসরুমে মেসেজ দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের সর্বোচ্চ কমেন্ট দাতা কে, এটার নামটা ঘোষণা এখন করব। সর্বোচ্চ কমেন্ট দাতা এখন কি দেখা সম্ভব? সর্বোচ্চ কমেন্ট দাতা এবং সর্বোচ্চ শেয়ার যে করেছে, সবচেয়ে বেশি কমেন্ট আমি যারটা দেখতে পাচ্ছি এখানে, আমার অ্যাডমিন প্যানেল থেকে একটু বলবেন সর্বোচ্চ কমেন্ট দাতা কে আজকের ক্লাসে এবং সর্বোচ্চ শেয়ার করেছেন কে? আপনারা অনেকে ভাবেন যে স্যাররা কি আসলেই বলে কিনা, দেয় কিনা। শেয়ার করেছে 72টা শেয়ার হয়েছিল ক্লাসে। শিক্ষার্থী সংখ্যা, ভাইয়া জবের ক্লাস, এগুলো জবের ক্লাস, এগুলো জবের ক্লাস, এগুলো জবের ফ্রি, অ্যাডমিশনের ফ্রি ক্লাস। আচ্ছা, আমরা ঘন্টা খানেকের মধ্যেই জানাই দিব। এখানে তো সবার কমেন্ট দেখা যাচ্ছে না, এখানে সবার কমেন্ট গুলো দেখা যাচ্ছে না, তবে আমরা এই ক্লাস শেষে রাত 10টার ক্লাসে, আমাদের যে রাত 10টায় ক্লাস হবে, সেই 10টার ক্লাসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব যে আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট কে করেছে। জব ক্যান্ডিডেটদের জন্য ফ্রি ক্লাস হয় কখন? এগুলো কাদের ক্লাস? এগুলো জবের ব্যাচেরই ক্লাস। এই কোশ্চেন কি জব আর অ্যাডমিশনের জন্য আলাদা নাকি? এখানে যে প্রশ্নগুলো সলভ করালাম তাহলে প্রত্যেকটাই বিসিএস এর পরীক্ষায় আসা কোশ্চেন। রাত 10টায় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, সেই ক্লাসে ইনশাল্লাহ পড়ায় থাকবো। ইনশাল্লাহ আমরা কে সর্বোচ্চ পেয়েছে, কমেন্ট করেছে, তাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।